আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। নারী সংস্কার কমিশনের সুপারিশের কয়েকটি বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত 19 মে নারী সংস্কার কমিশনের সুপারিশের কয়েকটি বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষ হয়। শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করে হাইকোর্ট। এর আগে নারী সংস্কার কমিশনের বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয় পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। এতে নারী সংস্কার কমিশনের বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের উপর রায় আগামীকাল। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। ৭১ মহান মুক্তিযুদ্ধের সময় সংগঠিত হত্যা, গণহত্যা, অগ্নি সংযোগ সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের উপর শুনানি শেষ হয়। গত বৃহস্পতিবার আপিল বিভাগের একই বেঞ্চে শুনানি শেষে রায়ের জন্য 27 মে দিন ধার্য করেন। দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রাতে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত জানায় কর্মচারীদের এই সংগঠনটি। আলোচনায় সরকারের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশটি সংশোধনের আশ্বাস দেওয়া হয়। জানানো হয় আগামী 31 জুলাইয়ের মধ্যে অধ্যাদেশটি সংশোধন করে এনবিআরকে অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগে রূপান্তর করা হবে। এদিকে জাতীয় রাজস্ব ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন, সরকারের লিখিত আশ্বাস ও আলোচনার অগ্রগতির ভিত্তিতে কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে অংশীজনদের সম্মতিতে একটি টেকসই কাঠামো গঠনের প্রত্যাশাও ব্যক্ত করেছেন তারা। সরকারি নীতি সহায়তা ও নিয়মিত বাজেট বরাদ্দ পেলে শুধু সিএমএসএমই খাতে বছরে ৭৮ লাখ মানুষের কর্মসংস্থান সম্ভব। পাশাপাশি বেকারত্ব কমাতে ঢাকার বাইরে নতুন নতুন উদ্যোগ প্রতিষ্ঠায় সরকারের কার্যকর নীতিমালা বাস্তবায়ন চান বিশ্লেষকরা। বাজেটকে সামনে রেখে সহজ শর্তে কম সুদে ঋণ চান সিএমএসএমই খাতের উদ্যোক্তারা। শারফুল আলমের রিপোর্ট। শাফাত কাদির 2018 সালে 5 বন্ধু মিলে 5 লাখ টাকা বিনিয়োগে গড়ে তোলেন ইন্টেরিয়র ডিজাইন আর দেশের ব্র্যান্ডিংয়ের ঐতিহাসিক স্থাপনার ছোট ছোট প্রতিরূপের নানা সামগ্রী। একজন কর্মচারী নিয়ে তাদের উদ্যোগ হাতবাক্সের এখন কর্মী সংখ্যা 100-এর বেশি। দেশের ব্র্যান্ডিং, ঐতিহাসিক স্থাপনার ছোট প্রতিরূপ তৈরি হচ্ছে তাদের কারখানায়। মিনিয়েচার রিপ্লিকা, ফ্রিজ ম্যাগনেট রিপ্লিকা, ফটো ফ্রেম, কার্ড হোল্ডার, ক্যালেন্ডার সহ 20 বিভাগে 200 ধরনের পণ্য স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে যাচ্ছে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ায়। বছরে এখন 6 থেকে 7 কোটি টাকার এসব পণ্য বিক্রি হচ্ছে। নেক্সট 5 বছরে ইচ্ছা এটা অ্যাটলিস্ট 300+ এমপ্লয়ি হয়। এবং আমি যেটা মনে করি যে উদ্যোক্তা লক্ষ্যটা থাকা উচিত যে যত বেশি এমপ্লয়মেন্ট সৃষ্টি করা যায়। বাজেট আসতেছে, এসএমইর জন্য একটু সেপারেটভাবে চিন্তা করা, কারণ দেখেন 16% বা 17% ইন্টারেস্ট রেট দিয়ে আসলে ব্যবসা বড় করা যায় না। 2024 সালের অর্থনৈতিক সমীক্ষা বলছে দেশে এসএমই ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 1.25 কোটি। জিডিপিতে এই শিল্পের অবদান প্রায় 30%। 2013 সালের সমীক্ষায় এই খাতে 2 কোটিরও বেশি কর্মসংস্থানের কথা বলা হলেও 2024 সালের সমীক্ষায় তা প্রায় 2.5 কোটি। আর মোট শিল্প প্রতিষ্ঠানের মধ্যে 99% রয়েছে এসএমই খাতের দখলে। তবে সিএসএমই খাতের 70% প্রতিষ্ঠানেই ঢাকার বাইরে। এই খাতের উন্নয়নে সরকার এসএমই নীতিমালা 2019 বা এসএমই ফাউন্ডেশনের অনুকূলে নিয়মিত কোনো বাজেট বরাদ্দ না থাকায় সরকারের সেবার বাইরে থাকছেন অধিকাংশ উদ্যোক্তা। আমাদের শক্তি এবং সামর্থ্য আসলে যে পরিমাণ এসএমই যে সংখ্যা এর তুলনায় অনেক কম। এই চ্যালেঞ্জগুলো যদি আমরা যথাযথভাবে মোকাবেলা করতে না পারি তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। দেশীয় বাজার ভিত্তিক যে সমস্ত খাতগুলো রয়েছে এই খাতগুলোর মূল প্রাণসূত্র হচ্ছে এসএমই। এসএমইর অবদানটি আমাদের অর্থনীতির জন্য বড়, কিন্তু দুর্ভাগ্যবশত তার রাজনৈতিক অবস্থানের কারণে এবং রপ্তানিমুখী খাতের সাথে তার দুর্বল সংযোগের কারণে তারা এখন পর্যন্ত জাতীয়ভাবে সেইভাবে স্বীকৃতি পায়নি। সিএসএমই খাতের সম্প্রসারণে কর্পোরেট সাপ্লাই চেইন প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শারফুল আলম,
এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একটি স্কুলে ইসরায়েলি বোমা হামলায় রেড ক্রস কর্মী এবং সাংবাদিক সহ অন্তত ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। এদিকে গাজা উপত্যকার ৭৭% দখল করে নিয়েছে ইসরায়েল। পুরোপুরি দখলে না নেওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে হামাস বলছে ইসরায়েল যুদ্ধ বন্ধ করলে তারা সমস্ত ইসরায়েলি বন্দীকে একক বিনিময়ে মুক্তি দিতে প্রস্তুত। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এবার আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়া একটি স্কুলে হামলা চালায় দখলদার বাহিনী। এতে কমপক্ষে ১৯ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ২ জন রেড ক্রস কর্মী এবং এক সাংবাদিকও রয়েছেন। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের বরাত দিয়ে আল জাজিরা জানায়, গাজায় হাজার হাজার শিশু চরম অপুষ্টির শিকার হয়ে মৃত্যু ঝুঁকিতে রয়েছে। সেখানে বর্তমানে ৭০,০০০-এরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। রয়েছে তীব্র পানি ও খাবারের সংকট। এদিকে গাজায় বোমাবর্ষণ ও স্থল অভিযান আরও বাড়িয়েছে দখলদার ইসরায়েল। এরই মধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকায় ৭৭% দখল করে নিয়েছে তারা। এছাড়া গাজা ভূখণ্ড পুরোপুরি দখলে না নেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আমরা জানি গাজায় এখনো অন্তত ২০ জন ইসরায়েলি বন্দী জীবিত রয়েছে এবং আরো প্রায় ৩৮ জন সম্ভবত নিহত হয়েছেন। কিন্তু শুধুমাত্র বন্দীদের উদ্ধারে স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি বিবেচনায় আনা যেতে পারে। অন্যদিকে গাজা ভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে, যদি ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে যায় এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়, তাহলে সমস্ত ইসরায়েলি বন্দীকে একক বিনিময়ে মুক্তি দিতে প্রস্তুত তারা। কিন্তু নেতানিয়াহু এই শর্ত পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন। আশিকুর রহমান, এটিএন বাংলা। খেলার খবর। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে পাকিস্তান সুপার লিগের শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। এতে ট্রফি জয়ের উৎসবে মাতলেন বাংলাদেশের ৩ ক্রিকেটার রিশাদ হোসেন, সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজও। লাহোরে আগে ব্যাট করে ৯ উইকেটে ২০১ রানের পাহাড় গড়ে সৌদ শাকিলের দল। ৪৩ বলে ৭৬ রান করেন হাসান নওয়াজ। জবাবে শেষ ৩ ওভারের সমীকরণ দাঁড়ায় ৪৭ রান। সে অবস্থায় কুশল পেরেরার ৩১ বলে অপরাজিত ৬২ আর সিকান্দার রাজার ৭ বলে ২২ রানের ঝড়ে ১ বল হাতে রেখে দম বন্ধ করা জয় তুলে নেয় শাহিন শাহ আফ্রিদির দল। জয় দিয়ে স্প্যানিশ লিগে এবারে মৌসুম শেষ করল বার্সেলোনা। অ্যাটলেটিকো বিলবাওয়ের মাঠে ১৪ মিনিটে রবার্ট লেভানদোভস্কির গোলে এগিয়ে যায় কাতালানরা। ৩ মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন এই পলিশ স্ট্রাইকার। এ নিয়ে লিগের ২৭তম আর সব মিলে ৪০তম গোল পেলেন লেভানদোভস্কি। ৯৪ মিনিটে হ্যান্সি ফ্লিকের দলের হয়ে শেষ গোলটি ডানি ওলমোর। ২ ম্যাচ হাতে রেখে এবার ২৮তম লিগ শিরোপা আগে নিশ্চিত করেছে বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের সাথে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। অ্যানফিল্ডে ৬১,০০০ দর্শককে স্তব্ধ করে প্যালেসকে এগিয়ে নেন সেনেগালের ফুটবলার ইসমাইল সার। এরপর একের পর আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ কাঁপিয়ে দিতে থাকে অলরেডরা, কিন্তু লুইস দিয়াস, কডি গাকপোদের হতাশ হতে হয়। এর মধ্যে ৬৮ মিনিটে গ্রাফেনবার্চ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় লিভারপুল। তবে ৮৪ মিনিটে মোহাম্মদ সালাহ গোল করে দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।